সেই রাতের পর থেকে মোর্শেদ ভাই আমার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমার ঘেন্না লাগছিল। এতদিন যাকে বড় ভাই বলে জেনে এসেছি, যার ছায়াতলে বাবার মতো নিরাপত্তা পেয়েছি, সেই কিনা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করলো। বাবা মা মারা যাওয়ার পর আমাদের 4 ভাই বোনের ঠাঁই হয় বড় মামার বাড়িতে। মামা মামি নিতান্ত সাধারণ মনের মানুষ এবং মধ্যবিত্ত। তাদের নিজেদের 3 সন্তানের মাঝেও কষ্ট হওয়া সত্ত্বেও আমাদেরকে আশ্রয় দিলেন। আমাদের কোনো আধিক্যতা ছিল না। মামিও কখনো বৈষম্য করেননি। নিজেরা যা খেতেন পরতেন, আমাদের জন্য তাই বরাদ্দ হতো। হ্যাঁ, আমাদের বাড়তি যোগ হওয়ার কারণে মামাতো ভাই বোনেরা বিলাসিতা করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল, কিন্তু এতে তাদের মনে কখনো কোনো ক্ষোভ দেখিনি। মনে হতো এটাই স্বাভাবিক। মাঝে মধ্যে মামির আক্ষেপ শোনা যেত, আমাদের জন্য খরচ বেড়ে গেছে, অথবা তার সন্তানদের স্বাদ আহ্লাদ পূরণ হচ্ছে না। ঘরের কাজ আমরা সব ভাই বোনেরা ভাগ করেই করতাম। 3টে শোবার ঘর, ড্রয়িং, ডাইনিং আর রান্নাঘর মিলে 5 কামরার সরকারি কোয়ার্টার। মামার চাকরির সুবাদে পাওয়া পুরনো ধাঁচের এই কোয়ার্টারগুলোয় আধুনিক সুবিধা না থাকলেও পর্যাপ্ত জায়গা ছিল। বাড়ির সামনে খোলা জায়গায় মামি মৌসুমি সবজি ফলাতেন, আবার এক কোণে ছোট ঘর তুলে হাঁস মুরগিও পালতেন। সেই সুবাদে বাজার খরচ কিছুটা কমতো। একটা শোবার ঘরে মামা মামি আর দুটোতে আমরা বোনেরা থাকতাম। সামনের ড্রয়িং রুমে একটা খাট পাতা ছিল, সেখানে মোর্শেদ ভাই আর বেনু ঘুমাতো। বেনু আমার ছোট ভাই। বড় আপা, রুনু আপা আর আমি একটা রুমে গাদাগাদি করে শুতাম। অন্য রুমটা একটু ছোট, সেখানে মনু আপা আর মেজো আপা শুতেন। আমি 10ম শ্রেণীতে পড়ার সময় বড় আপার জন্য 2টো প্রস্তাব আসে। প্রথম দেখাতেই বড় আপাকে এক পক্ষ পছন্দ করে ফেলল। দ্বিতীয় প্রস্তাব ছিল মামার এক কলিগের ভাগ্নির জন্য। ওরা আপাকে আগে থেকে দেখেই পছন্দ করেছিল। প্রথম পক্ষ নাছোড়বান্দা হয়ে অল্প দিনের মধ্যেই আপার জন্য পাকা কথা নিয়ে নিলেন। দ্বিতীয় পক্ষ একটু মন খারাপ করলেও পরে মেজো আপাকে তাদের পাত্রের জন্য চেয়ে বসলেন। এভাবে আমার 2 বোনের বিয়ে প্রায় একই সময়ে অনাড়ম্বরভাবে হয়ে গেল। অবশ্য আড়ম্বরপূর্ণ বিয়ে দেওয়ার সামর্থ্য মামার ছিলও না। আমি এইচএসসি দেওয়ার আগেই রুনু আপার আর মনু আপার বিয়ে হয়ে গেল, খুব সাদামাটাভাবে। বোনেরা শ্বশুরবাড়িতে মোটামুটি সুখেই আছে। বাড়িতে এখন মামা মামি, আমি আর মোর্শেদ ভাই। বেনুকে বড় দুলাভাই নিয়ে গেছেন। সেখানে পড়াশোনার পাশাপাশি দুলাভাইয়ের ব্যবসায় সাহায্য করে। ঘরের কাজে আমি যতক্ষণ পারি মামিকে সাহায্য করি। মোর্শেদ ভাই একটা বেসরকারি ব্যাংকে আছেন। আমাদের ভাই বোন সবার বড় মোর্শেদ ভাই। গত মাসে তার বিয়ে ঠিক হয়েছে। ভাবি খুবই সুন্দরী। ভাবির অনার্স ফাইনাল পরীক্ষার জন্য বিয়েটা এখনও হয়নি। পরীক্ষার পর বিয়ে হবে। মোটামুটি 2 পরিবারের আসা যাওয়া চালু আছে। গত পরশু মামা মামি রুনু আপার বাসায় দাওয়াতে গেছিলেন। আমার পরীক্ষা, তাই সাথে যাইনি। মোর্শেদ ভাইয়ের অফিসে পার্টি, উনি ওখানে খেয়ে আসবেন। তাই আমি খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। মামা মামি 10টার দিকে ফিরেছিলেন। ওরা ক্লান্ত ছিলেন বলে একটু তাড়াতাড়ি শুতে গেলেন। রাত 12:30টার দিকে মোর্শেদ ভাই এলেন। ওনাকে দরজা খুলে দিতে হবে, তাই আমি ড্রয়িং রুমের সোফায় শুয়েছিলাম। আমার খুব বাজে অভ্যাস, দরজায় বেল দিলে জিজ্ঞেস করার আগেই দরজা খুলে দেই। সেদিনও তাই হলো। ঘুম চোখে দরজা খুলে দিলাম। মোর্শেদ ভাই কেমন চোখে যেন তাকিয়েছিলেন। গা থেকে কেমন উদ্ভুট একটা গন্ধ পেলাম। কথা না বাড়িয়ে দরজা বন্ধ করে নিজের ঘরের দিকে যেতেই মোর্শেদ ভাই ডাক দিলেন পানি নিয়ে যেতে। মোর্শেদ ভাই এখন মনু আপাদের ঘরটায় থাকেন। আমি পানি নিয়ে ঘরে টেবিলে রাখতেই দেখি মোর্শেদ ভাই দরজা বন্ধ করছেন। আমি জিজ্ঞেস করতেই আমাকে ইশারা দিলেন চুপ থাকতে। ভাবলাম কোনো সারপ্রাইজ দেবেন হয়তো। কাছে এসে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁট দুটো জোরে তার ঠোঁট দিয়ে চেপে ধরলেন। আমি আতঙ্কে চিৎকার দিলেও গোঙানি ছাড়া কিছুই বের হলো না। মোর্শেদ ভাই আমার মুখে তার গামছা ঢুকিয়ে দিলেন। ধস্তাধস্তি এক পর্যায়ে আমাকে বিছানায় টেনে নিলেন। তার শক্ত জোরালো শরীরের সাথে আমার দুর্বল শরীর পেরে উঠল না। সেই রাতে আমারই মামাতো বড় ভাইয়ের হাতে আমার ধর্ষণ হলো। মাতাল মোর্শেদ ভাই তার শারীরিক তৃপ্তি নিয়ে মরার মতো পড়ে ঘুমালেন, আর আমি ফজরের আজান পর্যন্ত হতবিহ্বল জেগে রইলাম। 2 চোখ বেয়ে শুধু পানি ঝরেছিল। কি বলবো, কাকে বলবো? যে মামা মামির নিমক খেয়েছি তার ছেলের কথা কিভাবে বলি? নিজের ঘরে এসে বালিশে মুখ চেপে কেঁদেছি।
তারপর গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলেছি, এই বিচার আমি আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে চাইতে পারি না। বিচার চাইতে গেলে সন্দেহর তীর ছুটে আসবে, কথা উঠবে আমি নিশ্চয়ই মোর্শেদ ভাইকে বিয়ে করতে চাই। আমি তাদের আশ্রিতা। গত 2 দিন ধরে মোর্শেদ ভাই অনেক চেষ্টা করেছেন আমার সাথে কথা বলতে। আমি ঘরের কাউকে বুঝতে দিচ্ছি না যতটা সম্ভব। তবুও মামি মামা জিজ্ঞেস করেছেন কি হয়েছে। খুবই ন্যূনতম খেতাম, সারাদিন ঘরের দরজা লাগিয়ে বসে থাকতাম। আমার ইনকোর্স পরীক্ষাগুলো কোনো মতে দিচ্ছি, পড়া আমার কিছুই হয় না, শুধু বারবার সেই রাত সেই ক্ষণ আমাকে তাড়া করে ফিরছে। রাতে মোর্শেদ ভাই আসার আগেই আমি খেয়ে রুমে চলে গেলাম। পেছন থেকে মামির ভৎসনা শুনতে পাচ্ছি, কি এমন পড়া, সারাদিন দরজা বন্ধ করে রাখিস? আগে তো ঘরে টুকিটাকি করে দিতি, আমারও বয়স হয়েছে, সেটা কি দেখিস না? আমি চুপচাপ চলে গেলাম। আধা ঘন্টা পরে মোর্শেদ ভাই এসেই বোমা ফেলল ঘরে। তিনি বিয়ে ভেঙে দিয়েছেন এবং তিনি আমাকে বিয়ে করবেন। ভাবির বাড়ি থেকেও ফোন আসা শুরু হয়ে যাবে একটু পরেই হয়তো। মামা মামি হতবাক, সাথে আমিও। এতটা আশা করিনি, কিছুটা হাসিও পেল। তিনি তার অনুশোচনার জন্য প্রায়শ্চিত্ত করার জন্য আমায় স্বীকৃতি দেবেন। তাতে কি আমার ভেতরের ঘৃণা মিটবে? মামা হুঙ্কার দিলেন। মামি আমার দিকে তাকিয়ে বললেন, এই ছিল তাহলে তোর মনে? এতই যদি এই ঘরের বউ হওয়ার শখ ছিল, তবে আগে বললি না কেন? এত লোক হাসিয়ে আমাদের অপমান করার জন্য? মামি আরও বিভিন্নভাবে আমায় কথা শোনাচ্ছিলেন। একসময় আমি মুখ খুললাম। মামা মামির সামনে সেদিনের ঘটনা বলে দিলাম। মামি চিৎকার করতে করতে এসে আমার চুলের মুঠি ধরে টান দিয়ে বললেন, হতচ্ছাড়ি, আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করার জন্য ফাঁদে ফেলে আবার আমার ছেলের চরিত্রে কলঙ্ক দিচ্ছিস। সারা জীবন খাইয়ে পরিয়ে মানুষ করলাম, তার এই মূল্য দিলি? কোনোদিন আমি আমার বাচ্চারা শখ আহ্লাদও করতে পারিনি তোদের জন্য, আজ এই মূল্য দিলি? এক্ষুনি বের হয়ে যা কাল সাপের বাচ্চা। মোর্শেদ ভাই একবারও তার বাবা মাকে সত্যিটা বললেন না, স্বীকার করলেন না। মামি আমার বড় 2 বোনকে ফোন করে সব জানালেন, গালিগালাজ করতে লাগলেন আমার মৃত বাবা মাকে, সাপ সাপান্ত করতে লাগলেন আমাকে। মামির সাথে মামাও। সইতে না পেরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম কিছুক্ষণ। খুব কান্না পেল। ধীরে ধীরে নিজের ব্যাগটা গুছিয়ে নিলাম। সারা রাত মামি একে তাকে ফোন করে আমার কৃতকর্মের কথা সবাইকেই মোটামুটি জানিয়ে ফেলেছেন। ভোর হওয়ার আগেই মোর্শেদ ভাইকে একটা চিঠি লিখলাম। মোর্শেদ ভাই, আপনার সাথে কথা বলার রুচি আমার নেই। সারা জীবন আপনাদের আশ্রিত ছিলাম, মামা মামির ছায়ায় ছিলাম, কখনো নিজেকে এতিম মনে হয়নি। আজ নিজেকে এতিম মনে হচ্ছে। এতদিন আমাদের ভাই বোনদের জন্য আপনাদের স্যাক্রিফাইসগুলো শোধ দিতে না পারার কষ্টও কুড়ে কুড়ে খেত। প্রতিদান কিভাবে দেব সেটা খুঁজে পেতাম না। আপনাদের ত্যাগের প্রতিদান আমার সতীত্বের দামে নেবেন তা জানা ছিল না। ইতি আশ্রিতা। ভোর হতেই আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। বড় আপা বারবার ফোন দিয়েছে রাতভর ওর ওখানে চলে যেতে। আমি ফোনটা বন্ধ করে সিমটা ফেলে দিলাম। দ্বিতীয়বার কারো আশ্রিতা হতে চাই না। এই যাবি? রেট কত তোর? কথাগুলো শুনে মনে হলো গায়ে কেউ অ্যাসিড ছুঁড়ে দিয়েছে। তাকিয়ে দেখি 35-36 বছর বয়সী এক লোক আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে সস্তা টেট্রনের শার্টটার বুকের 3টা বোতাম খোলা, লুঙ্গিটা খানিকটা ছুঁয়ে নেমে গেছে মাটিতে। মুখ দিয়ে সুরভি জর্দার গন্ধ ভুরভুর করে বের হচ্ছে। মামির সুরভি জর্দা কৌটা থেকে এমন গন্ধ পাওয়া যেত। কিরে, তোর তো ভারী দেমাগ, রেট কত তোর? আমি কিছুক্ষণ তাকিয়ে আস্তে আস্তে চোখ নামিয়ে নিলাম। পার্ক থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে প্রথমে বান্ধবীর হোস্টেলে গেলাম। ওর কাছে ব্যাগটা রেখে সারাদিন বিভিন্ন মহিলা হোস্টেলগুলোতে খোঁজ নিলাম। কোথাও বাসা ভাড়া নেওয়ার মতো ক্ষমতা আমার নেই। সম্বল বলতে বড় আপার ঈদে দেয়া 2000 টাকা, যেগুলো আমি জামা না কিনে কলেজের পাওনা পরিশোধের জন্য রেখেছিলাম, আর নিজের জমানো 700 টাকা। মামা কলেজে যেতে প্রায় গাড়ি ভাড়া বাবদ 20-50 টাকা দিতেন। দুলাভাইরা বেড়াতে এসে 100-200 টাকা হাত খরচের জন্য দিতেন। আমার কখনো কোনো বাড়তি বিলাসিতা ছিল না। এগুলো আমি জমাতাম ফর্ম ফিল আপ বা বই খাতা কেনার জন্য। ভবিষ্যতে কি হবে বা কি খাবো আপাতত কিছুই মাথায় আসছে না। একটা থাকার জায়গার দরকার। বান্ধবীর হোস্টেলে সিট খালি নেই বলে একটু বিপদেই পড়লাম। সারাদিন কিছু খাওয়া হয়নি, পা যেন আর চলতে চাইছে না। বিকেলের পর একটু জিরোতে পার্কে বসেছিলাম। বিভিন্ন কথা মনের মধ্যে উতাল পাতাল করছিল যে
কখন সন্ধ্যা হয়ে গেছে আমার খেয়ালই ছিল না। লোকটার কথায় খারাপ লাগলেও তাকে আমি দোষ দেই না, কারণ ভর সন্ধ্যাবেলা ওখানে কোনো ভদ্র ঘরের মেয়ে একা বিহবলে বসে থাকবে এটা আশাতীত। আবার এলাম বান্ধবীর কাছে। আমার খুব লজ্জা হতে লাগলো। কারো আশ্রিত হতে চাইনি, কিন্তু আমি নিরুপায়। আমার সারা দিনের না খাওয়া চিমসে মুখ দেখে সে অনেক প্রশ্ন করতে লাগলো। মোর্শেদ ভাইয়ের অংশটুকু ছাড়া তাকে যতটুকু বলা যায় ততটুকুই বললাম। সেও তার পরিচিত কয়েকজনকে নক দিল, কোথাও খালি নেই। ওর রুমে বোর্ডার 3 জন, ওরাই প্রস্তাব দিল যতদিন কোথাও ব্যবস্থা না হয় আপাতত ওদের ওখানে গেস্ট হিসেবে থাকার, তবে সেটা 1 সপ্তাহের বেশি যেন না হয়। ততদিন সবার মিলজুল করে চালিয়ে যেতে হবে। আমি মনে মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালাম। সারা রাত আমার প্রায় নির্ঘুম কেটে গেল। সকালবেলা উঠে প্রথমে কলেজে গেলাম। এক বান্ধবী তার খালাতো ভাই বোনের জন্য গৃহশিক্ষক খুঁজছিল। কয়েকদিন আগে ওরই মুখে শুনে আমি নিজেও অনেককে বলেছি। ভাগ্যের ফের আজ আমাকে এখানে দাঁড় করিয়ে দিল। মামার বাসায় থাকতেও বেশ কয়েকটা টিউশনের অফার এসেছিল, কিন্তু মামির কাজে সাহায্য করার জন্য সেগুলোকে ফিরিয়ে দিয়েছি। বান্ধবীর সাথে দেখা হলে ওকে বললাম টিউশনটা আমি করতে চাই। সে একটু অবাক হলেও মুখে কিছু বলল না। কথাই বলে যার কেউ নেই তার আল্লাহ আছেন। ওই দিন আমি একসাথে 2টো টিউশন পাই। 2টো টিউশন করলে মাস শেষে 5,000 পাবো। আমার কোনো মতে চলে যাবে। 1 সপ্তাহ হওয়ার আগেই একটা পরিবারের সাথে পেইং গেস্ট হিসেবে গেলাম। পরিবারটি এক বোর্ডার আপুর পরিচিত। স্বামী স্ত্রী এবং তাদের 3 মেয়ে নিয়ে পরিবার। পরিবারের কর্তা একটা বেসরকারি অফিসের কেরানি। দেখতে রোগা, অপুষ্ট চেহারা। তার স্ত্রী এবং 3 মেয়ে, 4 জনই স্থূলাকায়। কিছুদিনের মধ্যেই একটা ব্যাপার লক্ষ্য করলাম। ভদ্রলোকের স্ত্রী এবং তার মেয়েদের ব্যবহার এমন যেন আমি তাদের বাসার আশ্রিত। কথায় কথায় খাবার খোঁটা দেয়, কাজ নিয়ে ভাগাভাগি করে। নিম্নমানের খাবার আমার জন্য দিচ্ছে, অথচ টাকা পুরোটাই নিচ্ছে। আবার মাঝে মাঝে বাড়তি টাকাও আবদার করছে। একদিন বাসি হয়ে যাওয়া নষ্ট ছোট মাছের তরকারি আমাকে খেতে দিল। ওরা আমার খাবার রুমে রেখে যেত। ভাবলাম হয়তো গরমে তরকারি নষ্ট হয়ে গেছে। এরকম 1 সপ্তাহে 3 বার হয়ে গেলে আমি আন্টিকে বিষয়টা জিজ্ঞেস করতেই তিনি প্রথমে অস্বীকার করলেন। তারপর আমাকে বললেন, এত ফুটানি হলে অন্য কোথাও চলে যাও। মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বদনাম করতে চাও? তোমাদের মতো ছোটলোক পরিবারের মেয়েদের মুরদ নাই, কিন্তু ফুটানি যায় না। এসব স্বভাবের জন্য নিজের পরিবারেও থাকতে পারো না। সেই রাতেই আমাকে ঘর ছেড়ে দিতে বলা হলো। তখনও মাসের মোটেই 10 তারিখ। আন্টি সাফ জানিয়ে দিলেন পুরো মাসের টাকা দিয়েই যেন বের হই, নয়তো তিনি জানেন কিভাবে টাকা আদায় করতে হয়। অথচ তার কাছে আমার জমানো 3,000 রয়ে গেছে। আমি বললাম আমার জমানোর থেকে মাসের টাকা রেখে বাকি টাকা ফেরত দিতে। তার পরের দিন সকালে টাকার সাথে সাথে আমার কপালে মিথ্যা অপবাদ জুটল। আমি নাকি তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করছি, তাই আমাকে বের করে দিচ্ছেন। তিনি আশেপাশের মানুষ জড়ো করে উচ্চ স্বরে এসব কথা বলতে লাগলেন। আমি কথা না বলে বের হয়ে এলাম, কারণ আমার পায়ে যখন মাটি নেই প্রতিবাদ সেখানে শব্দ হবে না। এক পরিচিত আপুকে নখ দিয়ে আগে থেকেই একটি মেসে সিট নিয়েছি। তল্পি তল্পা নিয়ে সেখানে গেলাম। বানভাসী মানুষের মতো একবার এখানে আর একবার ওখানে করতে গিয়ে আমি আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার ফলাফল নিয়ে ভাবারই সময় পাইনি। 1 মাস পার হয়ে আরও 20 দিন চলে গেলেও আমার চলতি মাসের পিরিয়ড হলো না। ব্যাপারটা বুঝতে পারার পর এটা নিয়ে কোনো ইমোশন কাজ করেনি। এই দুর্ঘটনাকে আবেগ দিয়ে ভাবলে আমার পথ চলা দায় হয়ে যাবে। প্রথম মাসের টিউশনের টাকাটা পেয়ে সোজা চলে গেলাম কমিউনিটি ক্লিনিকে। ওরা নানা প্রশ্ন করতে লাগলো, বিয়ে হয়েছে কি না, স্বামী কই, সাথে এলো না কেন, ইত্যাদি ইত্যাদি। সত্যি বলার ইচ্ছে ছিল না, মিথ্যা বলার দরকার মনে করিনি, তাই চুপ ছিলাম। আমাকে চুপ থাকতে দেখে একজন আয়া বলে উঠলেন, কারোর সাথে লটর পটর করতে গিয়ে ওটা বাঁধিয়ে নিয়ে এসেছে আর কি। এগুলো টাকা পেলে যার তার সাথে শুয়ে পড়ে। বাপ মায়ের দেয়া টাকায় তো আর বিলাসিতা করতে পারে না। আমার 2 চোখ জ্বলতে শুরু করেছে, তবুও কিচ্ছু বলিনি। অ্যাবর্শন যখন ডাক্তার করছিলেন প্রচণ্ড ব্যথায় মাগো বলে চিৎকার দিয়েছিলাম, মনে আছে। মেসে ফেরার সময় রিস্কার ঝাঁকুনিতে মনে হলো প্রাণ বেরিয়ে যাবে। মেসে ফিরে বাথরুমে ঢুকে হাউ মাউ করে কেঁদেছি। দিনে মেসের বোর্ডাররা তেমন কেউ থাকে না বলে নিজেকে ধরে রাখিনি। মনে মনে এইটুকু চাওয়া ছিল নিজের কাছে, এই জীবনের শোনা প্রতিটি কথা, প্রতিটি প্রশ্নের জবাব একদিন নিশ্চিত দেব। তারপর থেকে শুধু কলেজ, টিউশন আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেকে তৈরি করা।
এর ভেতরে বড় দুলাভাই কলেজে খোঁজ নিয়েছেন, কিন্তু আমি দেখা করিনি। একদিন হঠাৎ রাস্তায় বেনুর সামনাসামনি পড়ে গেলাম। আমার খুব ইচ্ছে হলো একবার ভাইটাকে একটু আদর করি, কিন্তু বেনু আমায় দেখে খুব সহজেই মুখ ফিরিয়ে চলে গেল, যেন আমি চলতি পথে কোনো পথচারী। বছর দুয়েক পরের ঘটনা, অনার্স পরীক্ষার রেজাল্টের দিন। আমি মেসেই ছিলাম, একজন এসে বলল কেউ একজন আমায় খুঁজতে এসেছে। আমার রুমমেটরা অবাক, আমাকে তো এতদিন কেউ কখনো খুঁজতে বা দেখা করতেও আসেনি। আমি বাইরে এসে দেখি মোর্শেদ ভাই আর মামা। খোঁজ কিভাবে পেলেন জানি না, একই শহরে থাকি, খোঁজ পাওয়া অসম্ভব কিছু না। মামা খুব নরম কণ্ঠে আমায় কাছে ডাকলেন, এটাও বললেন যে মোর্শেদ ভাই সব স্বীকার করেছেন, তিনি এখনও আমায় বিয়ে করে পাপের প্রায়শ্চিত্ত করতে চান। আমি আশ্চর্য হলাম, কারণ খেয়াল করলাম এদের কারোর প্রতি কোনো রকম সহানুভূতি কাজ করছে না। আমার নির্লিপ্ততা এবং আড়ষ্টতা দেখে ওরা আর কথা বাড়ালো না। মোর্শেদ ভাই বারবার ক্ষমা চাচ্ছেন। প্রচণ্ড ঘৃণায় আমার সারা গা রিরি করতে লাগলো। কিসের ক্ষমা? আমি সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনাদের ত্যাগের মূল্য তো শোধ হয়ে গেছে, এখন ক্ষমা চাওয়ার নাটকটা বাদ দিন, দয়া করে বিদেয় হন। ওই সপ্তাহেই আমি মেসটি ছেড়ে দিয়ে নতুন আর একটা মেসে উঠলাম। সেই বছর আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অফিসের সহকারী হিসেবে জয়েন করি। চাকরির পাশাপাশি সমানে পড়াশোনা চালাতে থাকি। লক্ষ্য একটাই, বিসিএস দেব। রোজ অফিস শেষে একটা কোচিং সেন্টারে পড়তে যাই। ফিরতে রাত হলে গলির মুখে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখ অনেক কথা বলে। তাদের দৃষ্টিতে শরীরে সাপ ছেড়ে দেওয়ার মতো মনে হয়। রোজ রাতে আল্লাহকে বলি, আরেকটু ধৈর্য দাও, আরেকটু যেন সইতে পারি। প্রথমবার বিসিএস পরীক্ষার জন্য খুব পরিশ্রম করে তৈরি হলাম। পরীক্ষার 2 সপ্তাহ আগে হঠাৎ জ্বরে পড়লাম। প্রচণ্ড জ্বরের ঘোরে প্রলাপ বকতাম। পরীক্ষায় টাইফয়েড ধরা পড়ল। রুমমেটরা সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দিল। ওরা সকাল বিকেল পালা করে দেখতে যেত, রাত জাগত। প্রায় 2 সপ্তাহ পরে জ্বর একটু কমলো। রিলিজ নিয়ে বাসায় আসার পর অফিসে ফোন দিলে জানা গেল আমার চাকরিটা প্রায় নেই। আমাকে তার পরের দিন জয়েন করতে বলা হলো। গেলাম, সারাদিন অফিস করে মেসে ফিরে আবারও জ্বর। এবার সেই জ্বর মাস 2 ভুগিয়ে ছাড়ল। আমার ওজন কমে গেল, লম্বা চুল প্রায় ঝরে গেল। আমার চাকরি চলে গেছে, হাতে টিউশনও নেই। তার কাছ থেকে ধার করে কিছুদিন চলার পর আবারও টিউশন শুরু করলাম। এবার আর চাকরি নিলাম না, টিউশন পড়াই আর নিজের পড়াপড়ি। হঠাৎ একদিন পরিচয় হলো এক ব্যাংক কর্মকর্তার সাথে। চমৎকার সুদর্শন মানুষটিকে আমার ভালো লাগতে শুরু করলো। সে আমাকে উৎসাহ দিত বিসিএস পরীক্ষার জন্য পড়তে। আমরা একসাথে স্বপ্নও দেখেছি সুন্দর ভবিষ্যতের। সে বলতো আমার অতীত নিয়ে তার মাথা ব্যথা নেই, আমরা বিয়ে করব ঠিক করলাম। সে আমার বিসিএস না হওয়া পর্যন্ত বাসায় জানাবে না। বিসিএস হলে তবে একসাথে 2টো সারপ্রাইজ দেবে। ওর পরিবার মোটামুটি চিনতো আমাকে। এরই মধ্যে একদিন ভাবলাম, আমাদের সম্পর্ক তো একটা পরিণতির দিকে যাচ্ছে, আর আমার অতীত নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই। আমার নিজস্ব স্বচ্ছতার জন্য তাকে সব জানানো উচিত। আমরা দেখা করলাম, সে আমার হাত ধরেছিল। আমি তাকে সব বলে দিলাম। আমি মামার কাছে মানুষ, এতিম, এসব সে জানতো। তাতে কোনো সমস্যা ছিল না। যখনই সেই রাতের ঘটনা এবং আমার অ্যাবর্শনের কথা জানালাম, তখনই সে অট্টহাসি দিয়ে উড়িয়ে দিল। বলল, এই 21 শতকে এসব নিয়েও সমস্যা হয় নাকি? আমার বুকের পাথরটা নেমে গেল। খুশি হয়ে মেসে ফিরলাম। এরপর থেকে ওর সাথে কথা বা দেখা হওয়া কমতে লাগলো। খালি ব্যস্ততার অজুহাত, কিছু বললেই রেগে যেত। বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যেতে লাগলো। একদিন খুব কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আমাকে বলল, এত যে গলা উঁচু করে কথা বলো, তোমার আছেটা কি? ভার্জিনিটিও তো নেই। এই কথার পর আমার জবাব আমি পেয়ে গেলাম। নিজেকে নিজেই জুতো পেটা করতে ইচ্ছে করছিল। আমি নিজের লক্ষ্য ভুলে স্বপ্ন দেখার দুঃসাহসী বা করলাম কেন? তারপর স্বপ্ন দেখা বাদ দিয়ে আবারও পড়াশোনায় মনোযোগ দিলাম। আল্লাহ বান্দার দোয়া কবুল করলেন। পরের বছরই আমি বিসিএস পাশ করে যাই। নিয়োগ হওয়ার পর যতবারই আমার বদলি হতো, চয়েস করার সুযোগ পেলে নিজ জেলায় পোস্টিং না নেওয়ারই চেষ্টা করেছি সর্বোচ্চ। বিয়েও করেছি। পেশাগত দিক দিয়ে পরিচয়ের পর যখন হৃদয়ত্ব বাড়ল, তখনই তাকে সব জানিয়েছি। তিনি আর 10টা সাধারণ মানুষের মতোই কোনো ন্যায়কোচিত কিছুই করেননি। শুধু বলেছেন, মানুষ দুর্ঘটনায় হাত পা হারায়। আমি মনে রাখবো, আমার স্ত্রী দুর্ঘটনায় তার কুমারিত্ব হারিয়েছেন, নিজেকে নয়। এখন আমার জীবন একেবারে হ্যাপিলি এভার আফটার জাতীয় কিছু নয়, হয়তো
তবে আমি যা হারিয়েছি তার প্রতিদানে অনেক বেশি পেয়েছি। আমার পরিবার আছে, সেখানে আমি আশ্রিত নয়। আমার সামাজিক প্রতিষ্ঠা আছে, সেখানে কেউ চাইলেই আমার রেট কত জিজ্ঞেস করতে পারে না। আমার আর্থিক নিরাপত্তা আছে, আমাকে কেউ খাবারের খোঁটা দিতে পারে না।